হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের MN4 পেপার অর্থাৎ ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1 এই পেপার থেকে দুটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো তোমাদের 10 নম্বর বা 20 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতে উদারনীতিবাদের বিকাশে রামমোহন রায়ের অবদান আলোচনা করো। অ্যান্সারটা বুঝবে প্রথমেই। ভূমিকা: ঊনবিংশ শতকে ভারতীয় নবজাগরণের অগ্রদূত এবং আধুনিক ভারতের জনক রাজা রামমোহন রায় কেবল একজন সমাজ সংস্কারক ছিলেন না, তিনি ছিলেন ভারতীয় রাজনৈতিক চিন্তা জগতে উদারনীতিবাদের প্রকৃত প্রবর্তক। ইউরোপের জন লক, বেনথাম যেমন উদারনীতিবাদের প্রসারে ভূমিকা রেখেছিলেন, ভারতে রামমোহন রায় ঠিক তেমনই এক নতুন যুগের সূচনা করেন। তিনি অন্ধবিশ্বাস ও স্বৈরাচারী শাসনের পরিবর্তে যুক্তি, ব্যক্তি স্বাধীনতা এবং মানবিক অধিকারের ওপরে ভিত্তি করে এক আধুনিক রাষ্ট্র ও সমাজ গঠনের স্বপ্ন দেখেছিলেন। তারপরে ভারতের উদারনীতিবাদের বিকাশে রামমোহনের অবদান। এখানে প্রথম পয়েন্ট কি আছে? ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ ও যুক্তিবাদ। রামমোহনের উদারনীতিবাদের মূল ভিত্তি ছিল ব্যক্তি স্বাধীনতা এবং যুক্তিবাদ। তিনি বিশ্বাস করতেন প্রতিটি ব্যক্তির নিজস্ব সত্তা ও বিচার বুদ্ধি রয়েছে। মধ্যযুগীয় অন্ধবিশ্বাস ও কুসংস্কার মানুষকে পরাধীন করে রেখেছে। রামমোহন চাইলেন মানুষ যেন ধর্মের নামে বা সমাজের নামে নিজেদের বিবেককে বিসর্জন না দেয়। তার মতে রাষ্ট্র ও সমাজ ব্যক্তির স্বাধীনতার অযথা হস্তক্ষেপ করবে না। এই ব্যক্তি স্বাধীনতাই হলো উদারনীতিবাদের পান। তারপরে ধর্মীয় উদারতা ও সহনশীলতা। উদারনীতিবাদের একটি প্রধান শর্ত হলো পরম সহিষ্ণুতা। রামমোহন গোঁড়া হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেও সকল ধর্মের সার সত্য অনুসন্ধানে ব্রতী ছিলেন। তিনি একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন এবং ধর্মীয় সংকীর্ণতার তীব্র বিরোধিতা করেন। তিনি দেখিয়েছিলেন যে সব ধর্মের মূল কথা এক। তার প্রতিষ্ঠিত ব্রাহ্ম সভা ছিল ধর্মীয় উদারতার এক মূর্ত প্রতীক। তিনি বিশ্বাস করতেন ধর্মনিরপেক্ষতা এবং সহনশীলতা ছাড়া ভারতের মতো বৈচিত্র্যপূর্ণ দেশে গণতন্ত্র বা উদারনীতি টিকতে পারে না। এবার পরের পয়েন্ট, সংবাদপত্রের স্বাধীনতা ও জনমত গঠন। রামমোহন রায় ছিলেন সংবাদপত্রের স্বাধীনতার অকুতভয় যোদ্ধা। অকুতভয় যোদ্ধা মানে কি? তার সংবাদপত্রের স্বাধীনতার জন্য তিনি কোনো ভয় না করে ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। তিনি মনে করতেন একটি উদারনৈতিক রাষ্ট্রে শাসকের কাজের সমালোচনা করার অধিকার জনগণের থাকা উচিত। 1823 সালে ব্রিটিশ সরকার যখন সংবাদপত্রের ওপরে বিধিনিষেধ আরোপ করে, তখন তিনি সুপ্রিম কোর্টে তার তীব্র প্রতিবাদ জানায়। তার মতে মুক্ত চিন্তা ও স্বাধীন জনমত ছাড়া সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। ভারতে বাক স্বাধীনতা প্রতিষ্ঠার লড়াইয়ে তিনিই ছিলেন প্রথম পথিকৃৎ। তারপরে আছে দেখো, শিক্ষার প্রসারে উদারনীতি। রামমোহন বুঝেছিলেন যে উদারনৈতিক সমাজ গড়তে হলে আধুনিক শিক্ষার বিকল্প নেই। তিনি প্রথাগত সংস্কৃতি শিক্ষার পরিবর্তে ইংরেজি তথা পাশ্চাত্য বিজ্ঞান, দর্শন ও গণিত শিক্ষার উপর জোর দেন। তিনি চেয়েছিলেন ভারতবাসীকে কুসংস্কার মুক্ত হয়ে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলুক। তার এই উদ্যোগের ফলেই ভারতে একটি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর উত্থান ঘটে, যা পরবর্তীকালে স্বাধীনতা ও গণতন্ত্রের বাহক হয়। পরের পোর্শন আলোচনা করব এবং আরও একটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, আইনের শাসন এবং ক্ষমতা স্বতন্ত্রীকরণ। রামমোহন ব্রিটিশ শাসনের অনেক ত্রুটির সমালোচনা করলেও তাদের আইনের শাসন এর নীতির প্রশংসা করেন। তিনি চেয়েছিলেন ভারতেও যেন খেয়াল খুশি মতো শাসন না চলে, বরং আইনের দ্বারা শাসন পরিচালিত হয়। তিনি বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করার দাবি জানিয়েছিলেন, যা উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্রের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তারপর দেখো, উদারনৈতিক
অর্থনৈতিক উদারনীতি ও কৃষকদের স্বার্থ। অর্থনৈতিক ক্ষেত্রে রামমোহন উদার দৃষ্টিভঙ্গির পরিচয় দেয়। তিনি ব্যক্তিগত সম্পত্তির অধিকারে বিশ্বাসী ছিলেন, তবে তিনি কেবল জমিদারদের স্বার্থ দেখেননি, দারিদ্র কৃষকদের দুর্দশাও তাকে ব্যথিত করে। তিনি জমিদারদের দ্বারা প্রজা শোষণের বিরোধিতা করেন এবং চিরস্থায়ী বন্দোবস্তের ত্রুটি দূর করে কৃষকদের খাজনা কমানোর দাবি জানায়। এবার মূল্যায়নে কি বলা হচ্ছে? পরিশেষে বলা যায়, রাজা রামমোহন রায় ছিলেন প্রাচ্য ও পাশ্চাত্যের এক সার্থক সেতুবন্ধন। তিনি ইউরোপীয় উদারনীতিবাদের অন্ধ অনুকরণ করেননি, বরং ভারতের মাটির সঙ্গে সামঞ্জস্য রেখে তাকে প্রয়োগ করতে চেষ্টা করেছিল। তিনি ভারতের মানুষকে শিখিয়েছিলেন কিভাবে যুক্তির আলোয় নিজের অধিকার আদায় করতে হয়। তার চিন্তা ও চেতনার উপর ভিত্তি করেই পরবর্তীকালে ভারতের জাতীয় কংগ্রেসের নরমপন্থী গোষ্ঠী এবং স্বাধীন ভারতের সংবিধানে মৌলিক অধিকার ও ধর্মনিরপেক্ষতার আদর্শ গড়ে ওঠে। তাই বিপিনচন্দ্র পালের ভাষায় তাকেই যথার্থই ভারতের প্রথম আধুনিক মানুষ এবং রাজনৈতিক উদারনীতিবাদের জনক বলা হয়। তারপরে দেখো আজকের ক্লাসের দ্বিতীয় প্রশ্ন। এই প্রশ্নটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কেবলমাত্র মোস্ট ইম্পর্টেন্ট নয়, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নটা আছে কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব ব্যাখ্যা করো। অ্যান্সারটা বুঝবে। প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রচিন্তাবিদ এবং মৌর্য সাম্রাজ্যের স্থপতি কৌটিল্য বা তাকে চাণক্যও বলা হয়, তার কালজয়ী গ্রন্থ অর্থশাস্ত্রে রাষ্ট্র পরিচালনার বিশদ বিবরণ দিয়েছেন। রাষ্ট্রের প্রকৃতি ও গঠন ব্যাখ্যা করতে গিয়ে তিনি যে অভিনব তত্ত্বের অবতারণা করেন তা সপ্তাঙ্গ তত্ত্ব বা সপ্ত প্রকৃতি নামে পরিচিত। কৌটিল্য রাষ্ট্রকে একটি জীবন্ত মানবদেহের সঙ্গে তুলনা করেছেন। তিনি মনে করতেন মানবদেহে যেমন হাত, পা, মস্তিষ্ক ইত্যাদি অঙ্গ ছাড়া অচল, তেমনি রাষ্ট্রও 7টি অপরিহার্য উপাদানের সমন্বয়ে গঠিত একটি জৈবিক সত্তা। এবারে দেখো রাষ্ট্রের 7টি উপাদান বা অঙ্গ। 1 নম্বর হচ্ছে স্বামী বা রাজা। সপ্তাঙ্গ তত্ত্বের প্রধান শীর্ষস্থানীয় উপাদান হলো স্বামী বা রাজা। কৌটিল্য রাজাকে রাষ্ট্রের মস্তিষ্ক বা প্রধান হিসাবে গণ্য করেন। রাজা সামন্ততান্ত্রিক নয়, বরং তিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী। রাজাকে 4টি বিশেষ গুণের অধিকারী হতে হবে, যেমন অভিগামী গুণ মানে সত্যনিষ্ঠা, ধর্মপরায়ণ ও বিনয়। তারপর হচ্ছে প্রাজ্ঞাপন গুণ, অর্থাৎ তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আর উত্থান গুণ, অলসতা ত্যাগ করে ক্ষিপ্ততার সঙ্গে কাজ করা। তারপরে আত্মসম্পদ গুণ, ইন্দ্রিয় সংযম ও বিপদে অবিচল থাকা। এবার 2 নম্বর হচ্ছে আমাত্য বা মন্ত্রী। এখানে কি বলা হচ্ছে দেখো, আমাত্য বা মন্ত্রীতে দ্বিতীয় উপাদান হলো আমাত্য, যা রাষ্ট্রের চোখের সঙ্গে তুলনীয়। আমাত্য বলতে মন্ত্রী এবং উচ্চপদস্থ কর্মচারীদের বোঝায়। এরা অবশ্যই দেশজ বা সম্ভ্রান্ত ও রাজার প্রতি অনুগত হবে। কৌটিল্যের মতে রথ যেমন এক চাকায় চলে না, তেমনি রাজাও আমাত্য সাহায্য ছাড়া শাসন কার্য চালাতে পারে না। নিয়োগের আগে তাদের ধর্ম, অর্থ, কাম, ভয় এই 4 উপায়ে পরীক্ষা নেওয়া উচিত। তারপরে 3 নম্বর হচ্ছে জনপদ। রাষ্ট্রের তৃতীয় অঙ্গ হলো জনপদ, যাকে কৌটিল্য রাষ্ট্রের উরুদেশ বা পায়ের সঙ্গে তুলনা করেছেন। জনপদ বলতে নির্দিষ্ট ভূখণ্ড এবং জনসমষ্টি উভয়কেই বোঝায়। ভূখণ্ড, জমি হবে উর্বর, খনিজ সম্পদে পূর্ণ এবং গোচারণ যোগ্য। আর জনসমষ্টি, জনগণ হবে পরিশ্রমী, রাজভক্ত, কর প্রদানে সক্ষম এবং ধর্ম অনুরাগী। প্রতিটি গ্রামে 100 থেকে 500 পরিবারের বাস থাকা বাঞ্ছনীয়। দুর্গ, 4 নম্বর দুর্গ। চতুর্থ উপাদান হলো দুর্গ, যা রাষ্ট্রের বাহু বা শক্তির প্রতীক। রাষ্ট্রকে বহিঃশক্তির আক্রমণ থেকে রক্ষার জন্য দুর্গ অপরিহার্য। কৌটিল্য 4 ধরনের দুর্গের কথা বলেছেন: জল দুর্গ, পার্বত্য দুর্গ, মরু দুর্গ এবং বন দুর্গ। তারপরে কোষ, পঞ্চম উপাদান হলো কোষ বা রাজকোষ, যাকে রাষ্ট্রের মুখ বলা হয়। শক্তিশালী সেনাবাহিনী ও জনকল্যাণমূলক কাজের জন্য পূর্ণ রাজকোষ অপরিহার্য। কৌটিল্যের মতে রাজাকে ন্যায়সঙ্গত উপায়ে কর সংগ্রহ করে কোষাগার পূর্ণ রাখতে হবে, যাতে বিপদের সময়
বা প্রাকৃতিক দুর্যোগে রাষ্ট্র সচল থাকে। এবার 6 নম্বর হচ্ছে দণ্ড। ষষ্ঠ উপাদান হলো দণ্ড বা সেনাবাহিনী, যা রাষ্ট্রের মস্তিষ্ক হিসাবে কাজ করে। এই দণ্ডই রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষা করে। কৌটিল্য চতুরাঙ্গ সেনাবাহিনীর কথা বলেছেন: হস্তি, অশ্ব, রথ এবং পদাতিক। সেনারা হবে বংশানুক্রমিক, দক্ষ, রাজার প্রতি অনুগত এবং যুদ্ধে পারদর্শী। মূলত ক্ষত্রিয়দের নিয়ে এই বাহিনী গঠিত হলেও প্রয়োজনে অন্য বর্ণের থেকেও সৈন্য নেওয়া যেতে পারে। তারপরে আছে কি পরের পয়েন্ট হচ্ছে, শেষ পয়েন্ট হচ্ছে মিত্র। সপ্তাঙ্গ তত্ত্বের সর্বশেষ উপাদান হলো মিত্র বা সুহৃদ। ঠিক আছে, মানে বন্ধু আর কি, সুহৃদ, যা রাষ্ট্রের কান এর সঙ্গে তুলনীয়। বিপদের সময় একমাত্র মিত্রই রাজাকে রক্ষা করতে পারে। আর কৌটিল্য 2 ধরনের মিত্রের কথা বলেছেন, একটা হচ্ছে সহজ মিত্র আর একটা হচ্ছে কৃত্রিম মিত্র। তারপরে দেখো মূল্যায়ন। কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব রাষ্ট্রচিন্তার ইতিহাসে এক অনন্য সংযোজন। তিনি রাষ্ট্রকে বিচ্ছিন্ন কোনো সত্তা হিসাবে না দেখে একটি অখণ্ড জৈবিক সংগঠন হিসাবে দেখেছেন। তার মতে এই 7টি অঙ্গ একে অপরের পরিপূরক। একটি অঙ্গ দুর্বল হলে পুরো রাষ্ট্র ব্যবস্থাই ভেঙে পড়তে পারে। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাজার স্থান সংবিধান বা সরকার নিলেও কৌটিল্য নির্দেশিত সার্বভৌমত্ব, আমলাতন্ত্র, নির্দিষ্ট ভূখণ্ড, অর্থনীতি ও প্রতিরক্ষা ও বৈদেশিক নীতির গুরুত্ব আজও প্রাসঙ্গিক। মূলত একটি সুসংগত ও শক্তিশালী রাষ্ট্র গঠনের লক্ষ্যে কৌটিল্য এই বাস্তবসম্মত তত্ত্বটি প্রদান করেছিলেন। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 2টি প্রশ্নের উত্তর।